বাংলাদেশে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। ভোটের আর মাত্র 20 দিন বাকি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা অতিক্রম করার পর স্বাভাবিকভাবেই কে এগিয়ে এই মুহূর্তে কে পিছিয়ে রয়েছে সেই হিসেব কষতে আরো সময় লাগবে। কিন্তু তার আগে যে সিদ্ধান্তটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে তা হলো ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ। নির্বাচনের ঠিক এই মুহূর্তে স্বাভাবিকভাবেই ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের এই সিদ্ধান্ত অস্বস্তিতে ফেলেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে নির্বাচনের পরিবেশ কি সত্যি সংকটের দিকে? প্রিয় দর্শক, আজকে সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আমি, সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। তুমি তো জানো যে মাত্র কয়েক ঘন্টা হলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বাংলাদেশে। যদি ভুল না হয়ে থাকে রাত 12টার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সুতরাং এই মুহূর্তে নির্বাচনী প্রচারে কে এগিয়ে কে পিছিয়ে সে বিষয়টি এখনো পর্যন্ত খুবই আপেক্ষিক একটি বিষয়। কিন্তু গতকালকে সারা দিন জুড়ে যে বিষয়টি চর্চিত হয়েছে, ভারতীয় গণমাধ্যমেও এসেছে, বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে তারা রাতের যে টক শো করে সেখানেও জায়গা পেয়েছে যে ভারতের এই আচমকা সিদ্ধান্ত এর পেছনে কারণ কি। বাংলাদেশে তো এই মুহূর্তে গত কয়েকদিন ধরেই নির্বাচনী যে কোনো সহিংসতার খবর বাংলাদেশের গণমাধ্যমে নেই। একটি নির্বাচনী পরিবেশের মধ্যে ঢুকে গিয়েছে গোটা বাংলাদেশ। আর মাত্র কয়েকদিন, 12 তারিখ তাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই সিদ্ধান্তটি কি কোনো বিশেষ বার্তা বহন করছে? দেখো, বার্তা বহন করছে কিনা বলতে পারবো না, কিন্তু ভারত একটা সাবধানতা অবলম্বন করে হয়তো এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, এটা আমার ধারণা, ব্যক্তিগত অভিমত। আর এই যে কূটনৈতিক যে তার বর্গদেরকে যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা নিরপেক্ষতার দিক থেকে হতে পারে। কিন্তু নিরপেক্ষতা কেন? কেননা আমরা জানি যে বিদেশ মন্ত্রক আগেই বলেছিল যে বাংলাদেশের নির্বাচনটা নিরপেক্ষ হোক, শান্তিপূর্ণ সহাবস্থানে হোক। আমার ধারণা ভারত সরকার কোনো রিস্কের জায়গায় থাকতে চাইছে না, এটা যেমন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিরপেক্ষতার জায়গা থেকে ভারত একটু দূরে থাকতে চাইছে, যে আমরা কোনো কিছুতে থাকবো না, তাদের দেশে নির্বাচন তারা সঠিকভাবে সম্পন্ন করুক, কিন্তু হাইকমিশনের অফিসের দপ্তরের যে কাজকর্ম সেটা যেমন চলবে। কিন্তু একটা কোনো যদি সংকটময় পরিস্থিতি হয়, একটা তুমি বলতে পারো এটা একটা সাবধানতা অবলম্বন, আর কিছু না। কিন্তু এটা নিয়ে আলোচনা বা চর্চা হচ্ছে ঠিকই, এটা আশঙ্কা করা নয়। দেখো, আশঙ্কা জিনিসটা আলাদা, আর সেফ জোনে থাকা জিনিসটা আলাদা। তো বিষয়টা, এটা একটা অফিসিয়াল ডেকোরাম হতে পারে। এই বিষয়টি কেন প্রশ্নের উদ্রেক করেছে? প্রথমত হচ্ছে ইরাক, আফগানিস্তান এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভারতীয় কূটনীতিকদের নন ফ্যামিলি স্ট্যাটাস দেয়া হয়। অর্থাৎ সেই সমস্ত দেশই যেখানে যুদ্ধ বিধ্বস্ত কিংবা রাজনৈতিক সংকট বা অর্থনৈতিক সংকট রয়েছে, সেই সমস্ত দেশেই কেবলমাত্র ভারত কিংবা অন্যান্য দেশও একই রকম ভাবে নন ফ্যামিলি স্ট্যাটাস ইস্যু করে, যেখানে কূটনীতিকদের নিরাপত্তার স্বার্থেই, কূটনীতিকদের পরিবারের নিরাপত্তার স্বার্থেই শুধুমাত্র সংশ্লিষ্ট কূটনীতিকরাই সেই দূতাবাসে বা সেই আবাসিক ভবনে থাকতে পারেন। এই নন ফ্যামিলি স্ট্যাটাস ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি জারি করা হয় বলে বিবিসির খবরে আমরা উদ্ধৃতি দিচ্ছি। খবরে যেটা বলা হয়েছে যে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকা ভারতীয় কূটনীতিকদের ফ্যামিলি সদস্যদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফিরে আসার কথা বলা হয়। তবে যে সমস্ত কূটনীতিকদের ছেলে মেয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তাদের জন্য আরো বাড়তি 7 দিন অর্থাৎ 15 তারিখ পর্যন্ত সীমা বেঁধে দেওয়া হয়েছিল কূটনীতিকদের পরিবারকে ফেরানোর জন্য, এবং সেই প্রক্রিয়াটি কিন্তু 15 তারিখ পর্যন্ত সম্পূর্ণ করা হয়। বাংলাদেশ কিন্তু এখন ইরাক, আফগানিস্তান, আফ্রিকার এবং যুদ্ধ বিধ্বস্ত অর্থনৈতিক সংকটের যে দেশগুলোতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নন ফ্যামিলি স্ট্যাটাস দেয়, বাংলাদেশও কিন্তু এখন সেই নন ফ্যামিলি স্ট্যাটাসে অন্তর্ভুক্ত হলো। তো স্বাভাবিকভাবেই তুমি যেটা বলছো যে এটার আশঙ্কার জায়গা নেই, কিংবা এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিংবা তারা একটা সিকিউরিটি মেজার্স নিয়েছে, তো স্বাভাবিকভাবেই কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে
আজকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের একটি চর্চা বা সমালোচনা না হওয়ার কি কোনো কারণ আছে? কারণ প্রেক্ষাপটটি তো 2024-এর 5 আগস্টের পর থেকে পটভূমি পুরো ভিন্ন। এখন বাংলাদেশের মানুষ দাবি করে এটা নতুন বাংলাদেশ, এটা ভারতের যে আধিপত্যবাদহীন একটি বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়, এবং এই গোটা এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের এক শ্রেণীর গণমাধ্যম, বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক নেতা নেত্রীরা এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যা অ্যাক্টিভিটি, তাতে তো ভারতকেই এককভাবে দায়ী করা হয়। এবং সেই ভারতই আবার নির্বাচনের ঠিক 25 দিন আগে তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিল নিজের দেশে। স্বাভাবিকভাবেই এটা তো বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে। দেখো, ঘটনাটা কোথায় হয়েছে তোমাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি, গণবিক্ষোভটা কোন দেশে হয়েছিল? বাংলাদেশে হয়েছিল না ভারতে হয়েছিল? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে সাহায্য নিয়ে হেলিকপ্টারে ইন্ডিয়ায় চলে এসেছিল। তাহলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি কোনো নিরাপত্তার কথা ভেবে একটা একটা সিকিউরিটি মেজার্স এর কারণে মানে যারা কূটনৈতিক পদে আছেন তাদের পরিবারবর্গকে নির্বাচনের আগে নিজের দেশে এনে রাখে, সেটা কি খুব ভুল করেছে? না না, দোষের তো ভারত ভুল করেছে সে বিষয়টি কিন্তু আমার প্রশ্ন ছিল না। ভারত সিকিউরিটি মেজার্স নেয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটি ভারতের জায়গা থেকে ভুল নয়, এই বিষয়টি আমিও ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা কোন দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে অ্যাডমিট করলো সেটা বাংলাদেশের দিক থেকে, কিংবা আমরা যারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি তাদের দিক থেকেও এই প্রশ্ন, তাহলে ভারতের কাছে কি নির্দিষ্ট কোনো ইনপুট রয়েছে যে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন কিছু ঘটতে চলেছে যা কেবলমাত্র ভারতীয় দূতাবাস বা ভারতীয় দূতদের ওপর বা তাদের ফ্যামিলির ওপর আঘাত আনতে পারে বা টার্গেট করা হয়েছে? তাহলে সেই ইনপুট কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বা ভারতের যারা অন্যান্য মিত্র রাষ্ট্র সেখানে কি সেই ইনপুট গুলো দেওয়া হয়েছে? সে বিষয়ে তো অবশ্যই মানে আমাদের মতো যারা আমরা আলোচক সমালোচক, আমাদের তো জানতে চাওয়া খুব অস্বাভাবিক কিছু নয় পরমাশিস, তাই না? না, জানতে আমি চাইতেই পারি, কিন্তু তোমাকে আগেও বলেছি নিরাপত্তার প্রশ্নে ইন্টেলিজেন্সের কিছু খবর এটা গোপনীয়তা রাখে যে কোনো দেশের সরকার। শোনো, কোনো আশঙ্কা কখন হয়? কোনো ইনপুট না পেলে কি আশঙ্কা হয়? এই যে দীপুদাস হত্যার ঘটনায় কলকাতাতে হাই কমিশনের অফিসের সামনে, সেটা দিল্লি হোক, কলকাতা হোক, আগরতলা হোক, বিক্ষোভ প্রদর্শন হয়েছে, সিকিউরিটি মেজার্স বাড়ানো হয়েছে। বাংলাদেশের ঘটনার কারণে তারা ভিসা বন্ধ করেছে। গণবিক্ষোভের 2024-এর পরে এখানে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়েছে। কোনো সিকিউরিটি মেজার্স এর ক্ষেত্রে কোনো ইনপুট তো অবশ্যই সরকারের কাছে থাকতেই পারে, সেটা কি আছে আমাদের জানা নেই। কিন্তু এটা ঘটনা যে বিষয়টা সংকটময় পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের মাটিতে হয়েছে, ভারতের মাটিতে তো হয়নি। আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে যুদ্ধ হচ্ছে, সেখানকার সংকটময় পরিস্থিতির কারণেই কিন্তু নন ফ্যামিলি স্ট্যাটাসে কূটনীতিকদের রাখা হচ্ছে। সেখানে তাদের সঙ্গে তাদেরকে লাগিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া এত বিষয়টা না, পরিস্থিতির কারণে ভারত তো শিকার। আজকে ধরো যে কূটনীতিকের পরিবার সেখানে স্কুলে পড়ে, হয়তো আবার সেখানে গিয়ে পড়াশোনা করবে, আপাতত তার দেশের সরকারের তরফ থেকে তাকে আপাতত রেস্কিউ জোনে নিয়ে আসা হচ্ছে। এবার রেস্কিউ জোনে নিয়ে আসা হচ্ছে, কোনো ইনপুট, কোনো খবর বা কোনো কিছু না, যদি কিছু হয় আমি একটু সেফ জোনে থাকি, আবার তো যাওয়া যাবে। এটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, এটা স্বাভাবিক। ভারতের কাছে কোনো ইনপুট আছে? একদম। আমি তোমাকে এই সুনির্দিষ্ট এই শব্দটি আমি একটু তোমাকে রিক্যাপ করছি, আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। তোমার মনে আছে কিনা জানি না, তুমি ওই ট্রিপে আমার সঙ্গেই ছিলে, তোমার মনে আছে কিনা নিশ্চয়ই তুমি জানো, 2024 সালে জানুয়ারিতে যখন বাংলাদেশের এই নির্বাচন হলো, বিতর্কিত নির্বাচন, এবং তারপর যখন ওই সময়কার প্রধানমন্ত্রী যখন ভারতে প্রথম রাষ্ট্রীয় সফরে এলেন, আমরা দিল্লিতে ছিলাম, এবং সেই সময় বেশ কয়েকজন সিকিউরিটি সিনিয়র অফিসিয়ালস এর সঙ্গে তোমার আমার একটা কথা হচ্ছিল, এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরে যে একটা কিছু হতে চলেছে তাদের মধ্যে একটা আশঙ্কা, বা ওই সময় শেখ হাসিনাকে এই ইনপুটের কথা বলা হয়েছিল, সেই সময় কিন্তু আমরা টের পাচ্ছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরে কিছু হতে চলেছে, তাতে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল, এবং সেটা কিন্তু সতর্ক করা হয়েছিল শেখ হাসিনাকে, ওই সময়কার প্রধানমন্ত্রী। এবং শুধু তাই নয়, শেখ হাসিনা নিরাপত্তার ক্ষেত্রে এতটা বাড়াবাড়ি ছিল
নিরাপত্তার ক্ষেত্রে এই আমাদের রাষ্ট্রপতির ছেলে এবং মেয়ে যখন দেখা করতে এসেছিল, পিএম এর সিকিউরিটি সেলে যারা ছিল লিফটে তাদেরকে আটকে ছিল, তারা চিনতে পারেনি কি আটকে ছিল। সেখানে আমি নিজে গিয়ে বলেছিলাম ওনারা হচ্ছেন প্রণব বাবুর ছেলে এবং মেয়ে। প্রাক্তন রাষ্ট্র প্রণব মুখোপাধ্যায়ের হ্যাঁ, ছেলে মেয়ে। হ্যাঁ, অভিজিৎ দার ওনার মেয়ে শর্মিষ্ঠা দি। রাইট। এটা আমরা দেখেছিলাম। আমি আসবো তারপর, শুধু এই কথাটি আমরা এই কারণে আমি আজকে পাবলিক করলাম যে এই একই বক্তব্য 2024-এর 5 আগস্টের পর, তুমি জানো, যখন সর্বদলীয় বৈঠক হওয়ার পর রাজ্যসভায় যখন প্রশ্নের মুখে পড়েন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি কিন্তু এই যে ভারতের অবস্থান এবং বাংলাদেশের সরকারকে, ওই তৎকালীন সরকারকে বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন। তোমার মনে আছে নিশ্চয়ই? তো এই যে ইনপুট, সুতরাং ভারতের কাছে ইনপুট মানেই হচ্ছে সেটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, পরীক্ষিত। আমি এটাই তোমায় বললাম। আমি এই ইনপুটের কথা যদি বলি, তাহলে সেই ইনপুট কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কাউন্টার পার্ট তাদের কাছে শেয়ার করা হয়েছে? আমি ঠিক, তুমি আমি আমাদের জানার কথা নয়, কিন্তু আমি প্রশ্ন, একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমার প্রশ্ন তোলার, কথা বলার অধিকার, সেই রাইটস আমার রয়েছে সংবিধানে, সে কারণে আমি প্রশ্ন তুললাম। এখানে অবশ্যই জাতীয় নিরাপত্তা আগে প্রত্যেকেরই, বাংলাদেশের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা, আমি আমার দেশের জাতীয় নিরাপত্তা আগে। কিন্তু তারপরেও যখন আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এক কাতারে সহনশীলতায়, বিশ্বাসযোগ্যতায়, স্থিতিশীলতায় আনতে চাই বারবার করে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের টেবিলে, কখনো সার্ক, কখনো বিমস্টেক, কখনো আরো যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনে আমরা সবাই, সব আমাদের রাষ্ট্রনেতারা বসে যখন জয়েন্ট ফটো সেশনে অন্তর্ভুক্ত হন, তখন তো তারা বলা হয় এক বিশ্ব এক দেশ, অর্থাৎ গোটা বিশ্বই স্থিতিশীলতার জন্য, সিকিউরিটির জন্য ঐক্যবদ্ধ, তাই তো? অবশ্যই। আর প্রত্যেক দেশই সিকিউরিটি ইনপুট থাকলে, অন্য দেশে যদি সহিংসতা হয়, কারোর অন্য ভিন দেশে যদি সিকিউরিটি ইনপুট থাকে, সেটা কিন্তু রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী সেটা শেয়ার করতে বাধ্য। ভুল বললাম? দেখো, বাধ্য তো অবশ্যই। বিষয়টা হচ্ছে যে শেয়ার, এগুলো খুব ইন্টারনাল ইস্যু, যেগুলো খুব গোপনীয়তা মেনটেন করে চলা হয়। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় কূটনীতিকদের পরিবারদেরকে যে ফিরিয়ে আনা হয়েছে ইন্ডিয়াতে, বা আসতে বলা হয়েছে, সেটা তো এখন আর গোপন নেই। এই গোপন নেই, এটা জানাজানি হয়ে গেছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তীয় সরকার তো এটাও তো তারা জানে যে এই জাতীয় ইস্যুতে যখন ভারত সরকার এই পদক্ষেপ নিল, তাদের কাছে কোনো ইনপুট না থাকলে কি তারা এই সিদ্ধান্তটা নেয়? এই সিদ্ধান্তটা নেওয়া মানে তাকে সতর্ক করে দেওয়া, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তুমি নিশ্চয়ই জানো, কিছুদিন আগেই খলিলুর রহমান সাহেব এসেছিলেন, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করে গেছে। সেখানে কি বৈঠক হয়েছে, কি ইনপুটের কথা হয়েছে, আদৌ হয়েছে কিনা, এগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল থাকে। এগুলো কিন্তু কখনোই মিডিয়ার সামনে আসে না। তারা যতটুকু বলবে সেটা নিয়ে কিন্তু চর্চা হয়, এটা একেবারে পরিষ্কার। যদি ভারত সরকারের কাছে কোনো যদি মেসেজ থেকে থাকে, তাহলে কেন সেটি এখনো প্রকাশ্য নয়, আমি বলছি। ঠিক আছে, আমি এটাকে উৎসই রাখলাম যে বিষয়টি, কিন্তু যে প্রেক্ষাপটে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আমি কিন্তু ডেফিনেটলি সিদ্ধান্তটা নেওয়া মানেই সতর্ক করে দেওয়া। আমি সিদ্ধান্তটা নেওয়া মানেই সতর্ক করে দেওয়া। আমি একমত যে ভারত সরকারের অবশ্যই সেই সিদ্ধান্ত নেবার যৌক্তিকতা কারণ রয়েছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে যখন সম্পর্কটা আমাদের এই আদায় কাজ করায়, তখন এইভাবে এইরকম একটি ঘোষিত সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অনেকটা ওইরকম হয়ে গেল। ক্রিকেটের মোস্তাফিজ ইস্যুতে একটা বড় বিষয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আবার একটা জগা খিচুড়ি মার্কা একটা অবস্থানে। না, এটা কিন্তু ভুল হচ্ছে। ইনপুটটা যে অফিসিয়ালি দিয়েছে, ইনপুট অফিসিয়ালি দিলেও এটা কিন্তু জনসমক্ষে আসে না। বেশ, আমি ঠিক আছে, আমি তোমারটাও এগ্রি করছি যে ইনপুট দেওয়া হয়েছে, করেছে, কিন্তু এই মুহূর্তে যে সিকিউরিটির অবস্থা আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলো তো দেখেছি, তুমিও তো বাংলাদেশটাকে নজরে রাখো, তো তুমি কি গত 4-5 দিন 7 দিন ধরে এমন কিছু নির্বাচনী সহিংসতা দেখেছো? মানে যেটা আমাদের বড় বড় গণমাধ্যম তো বাংলাদেশের কিছু হলেই এখন খবর করছে, যে কোনো একজনের মৃত্যু হলে খবর করছে, তো তুমি কি দেখেছো? না, সেরকম নির্বাচনের আগে কোনো বড় সহিংসতার ঘটনা যেমন ঘটেনি, কিন্তু ভারতীয় মিডিয়া বা সে দেশের অন্যান্য মিডিয়াও কিন্তু যে সবাই কিন্তু এটা কনসাস থাকছে যে কি হতে পারে। আমি অবশ্যই এবং মানে যেটাকে বলে যে সম্পূর্ণ দৃষ্টি রাখছে বাংলাদেশের প্রতি। একদমই। আমি নিজে দেখেছি বাংলাদেশের টেলিভিশনে একজন উপদেষ্টাকে, কোন এক সাংবাদিক প্রশ্ন করেছে নির্বাচন নিয়ে,
নির্বাচন হবে তো, নির্বাচন আশঙ্কা আছে, আশঙ্কা নিয়ে কিন্তু খোদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু প্রতিদিন প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন, এবং বাংলাদেশের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা, সিনিয়র সাংবাদিকরাও কিন্তু বিভিন্ন টক শোতে তারা বলছেন যে নির্বাচনের নিয়ে আশঙ্কা আছে। এখানে এটা জলের মতো পরিষ্কার আশঙ্কা রয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান ভাবে কিছু দেখছি না, তাই তো? ব্যাপারটি তাই, এখনো পর্যন্ত নেই। এবার আসো যে এখনো পর্যন্ত নেই, নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, ভারতীয় কূটনীতিকদের বলা হলো যে নন ফ্যামিলি স্ট্যাটাসের মধ্যে ইনক্লুড করা হলো, তারা চলে এলেন। কিন্তু ব্যাপারটি দাঁড়াবে যখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গত কদিন আগে বলা হলো যে এই নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই পরমাশিস, এবং সম্ভবত এবারই বাংলাদেশের গণমাধ্যমের দাবি এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের একটি বড় দল তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন। আমার একটা প্রশ্ন, স্বাভাবিকভাবে আমি খুবই কৌতূহলী বিষয়টি, তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে এই যে ফাইন্ডিংস, তাদের কাছে কি কোনো ইনপুট আছে, কিংবা অন্য ভারত ছাড়া অন্য কোনো দেশের কূটনীতিকরা কি এইরকম ভাবে অ্যাডভাইজারি ইস্যু করে তাদের দেশের কূটনীতিকদের নন ফ্যামিলি স্ট্যাটাসের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা বা হবে কিনা? নির্বাচন তো একেবারে ঘরের কোনায় নক করছে। দেখো, সেটা এখনো পর্যন্ত অন্যান্য কোনো দেশ তাদের এই জাতীয় কোনো স্ট্যাটাস তাদের হাই কমিশন থেকে জানিয়েছে কিনা তাদের সে দেশের হাই কমিশনকে, সেটা এই মুহূর্তে আমার জানা নেই। কিন্তু এটাও ঘটনা, ইউরোপীয় ইউনিয়নে যে 178 জন যে যাচ্ছে বাংলাদেশে, সে 178 জন কেন যাচ্ছে? আগে তো যায়নি, নজর করার জন্যই তো যাচ্ছে। নজর কার উপরে রাখে? নজর রাখার মতন পরিস্থিতি তৈরি হলে তো রাখে। আর যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হয়ে, তারা নিয়ে যাচ্ছে, নিরাপত্তা চরম পর্যায়ে থাকে। ভারত তার কূটনীতিকদের পরিবারকে নন ফ্যামিলি স্ট্যাটাসে এনেছে, অন্যান্য দেশ আনছেন কিনা এটা প্রত্যেকের তার নিজস্ব স্বাধীনতা। ভারত যে জিনিসটাকে মেকআপ করতে পারবে, আমেরিকা তো আরো বেশি পারবে, তারা আরো ক্ষমতাধর দেশ, তাই না? আমেরিকার পক্ষ থেকেও সেরকম কোনো অ্যাডভাইজারি ইস্যু হয়নি, তবে সবসময় একটা অলিখিত অ্যাডভাইজারি থাকে যে কোনো দেশে। আমেরিকার তরফ থেকে কিন্তু বাংলাদেশে এখন পর্যটনটা বন্ধ আছে যতদূর সম্ভব আমি জানি। না, আমি নরমালি বলছি যে না, কিছু জায়গা থেকে বলছি যে কিছু জায়গায় কিছু বিষয় আছে উচ্চ, যেখানে যে কোনো সময় নির্বাচনে বা কোনো ধরনের একটা পরিবেশগত বা যদি কোনো একটা ক্যালামিটি হয়, যে কোনো ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন একটা অ্যাডভাইজারি অটোমেটিক একটা ইস্যু থাকে যে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট দেশের সাধারণ নাগরিক, পর্যটক এবং কূটনীতিকদের নিরাপদভাবে চলাফেরা করার জন্য, সেটি প্রাকৃতিক দুর্যোগের সময় হয়, যে কোনো নির্বাচনী শোডাউনের সময় হয়, বা নির্বাচনী পরিবেশের সময় হয়, বা স্থানীয়ভাবে ইস্যুতে কোনো রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠলে সেটা পৃথিবীর সমস্ত জায়গাতেই হয়। দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। দেশটি যখন ভারত, আর যে দেশ থেকে কূটনীতিকদের পরিবারকে নিয়ে আসা হলো সেই দেশটির নাম যখন বাংলাদেশ, তো সঙ্গত কারণেই 2024-এর 5 আগস্টের পর এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর আরো স্বাভাবিক, পরমাশিস অস্বীকার করতে পারবে না তুমিও, রাত পোহালে 23 জানুয়ারি দিল্লিতে ভার্চুয়ালি বা প্রকাশ্য আমরা জানি না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে থাকবেন ইউরোপের বেশ কয়েকটি দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের ওই সময়কার মন্ত্রী পরিষদের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী, কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা, এবং অবশ্যই দিল্লিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন সাংবাদিক। প্রশ্ন আসছে যে এর সঙ্গে কি এই গোটা বিষয়টি জড়িয়ে রয়েছে কিনা, কারণ বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়, অভিযোগ করা হয়, যতবারই ভারতে থাকা শেখ হাসিনা বিভিন্ন ধরনের অডিও বার্তা বা স্টেটমেন্ট দেন, ততবারই বাংলাদেশের অভ্যন্তরে অশান্তি তৈরি হয়। আমি অভিযোগটি রাজনৈতিক হিসেবেই দেখছি যে এটি রাজনৈতিক অভিযোগ, কিন্তু এই অভিযোগটি যদি সত্যি রাজনৈতিক অভিযোগ হয়, তাহলে ভারতের বিরুদ্ধে এই অভিযোগটা কি আরো জোরালো হিসেবে দাঁড়াবে না পরমাশিস? না, জানো, এখানে বিষয়টা কিন্তু দুটো জিনিস, দুটো প্রেক্ষিত। প্রথম কথা, দিল্লিতে আগামীকালকে 23 জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করবে, সেই সম্মেলনটা কারা আয়োজন করছে? ফরেন করসপন্ডেন্টদের একটা ইউনিট। সেটার সঙ্গে আমি আগেও বলেছি, ভারতের মাটিতে ব্যবহার করে কেন শেখ হাসিনা এটা করছেন, এটা কিন্তু ভারত কিন্তু একটু ডিস্টার্বের জায়গায় বা প্রশ্নবিদ্ধের জায়গায় ভারত সরকার পড়তে পারে। সেটা অবশ্যই বাংলাদেশের মাটি থেকে সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের নির্বাচনের আগে তাদের দেশের কূটনীতিকদের পরিবারদের, যারা ওখানে পোস্টিং রয়েছে, নিয়ে আসতে চাইছেন,
এটার সঙ্গে এটাকে মিলিয়ে ফেলা কিন্তু ঠিক হবে না। ওটা সরকারি পর্যায়ের কাজ, আর বাংলাদেশের সরকারি পর্যায়ের কাজ, আর শেখ হাসিনার এখানে সাংবাদিক সম্মেলন কিন্তু ভারত সরকারের বদান্যতায় হচ্ছে না, বরঞ্চ আমি আমি ভারত তোমাকে সরকারকে আমি তোমাকে একটু বরঞ্চ একটু ভারত সরকারকে আমি প্রশ্নের মুখে ফেলবে। আমি তোমাকে, তুমি বলছো মিলিয়ে ফেললে চলবে না, আমিও সেটা মানতে চাই, আমি মানতে চাই, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু আমার বিশ্বাসে বড্ড ধাক্কা মারে কখন জানো তো, যখন দেখি যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বা আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের নেতা নেত্রী বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাদের ওই বোট বাহিনী বলা হয়, সেখান থেকে এক ধরনের প্রচার প্রপাগন্ডা চালানো হয় যে বাংলাদেশে কিছু হতে চলেছে, নির্বাচন হবে না, নির্বাচন বয়কট, কিছু একটা হবে, কিছু একটা হবে, এবং সেটা কিন্তু তুমুল আকারে আকারে হয়, যে নেত্রী প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন ভারতের মাটিতে প্রকাশ্যে, এবং আমি একজন সাংবাদিকের ভিডিও এটাকে এডিট করে বিভিন্ন রকম ভাবে এআই দিয়ে, আমাদেরই এক শ্রদ্ধেয় সাংবাদিক, তার ভিডিও এমন ভাবে আওয়ামী লীগের বিভিন্ন আইটি সেল থেকে প্রচার করা হচ্ছে, যেমন ওই সাংবাদিক নিজে বলেছেন যে তিনি প্রকাশ্যে শেখ হাসিনা প্রকাশ্যে এসে ইউনূস সরকারের সমালোচনা করবেন, এইভাবে ওটা ওদের রাজনৈতিক স্বার্থে করছে, আমাদেরকে বিড়ম্বনায় ফেলে। আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি, আমার বক্তব্য খুব পরিষ্কার, আমি এটা এস্টাবলিশ করতে চাই না, আমি বিশ্বাস করতে চাই ভারত সরকার তার নীতিতে অটুট এবং ভারত সরকারের কাছে স্বচ্ছ কূটনীতি আমি বিশ্বাস করতে চাই। আমি এই বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বৈরিতা, ভারতের দিক থেকে স্বচ্ছ, আমি এটা বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাসের জায়গাতে যে পিলার গুলো প্রয়োজন, বারবার সেই বিশ্বাসের জায়গায় আমার কোথাও গিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। একদিকে ভারতীয় কূটনীতিকদের পরিবারদের দেশে ফিরিয়ে আনার বিষয়, অন্যদিকে আওয়ামী লীগ থেকে র্যান্ডম প্রচার করা যে বাংলাদেশে কিছু একটা হতে চলেছে নির্বাচনের আগে। এবার তুমি প্রশ্নের উত্তর দাও। দেখো, আওয়ামী লীগের যে প্রচার চলছে না, এটা হচ্ছে একটা প্যানিক তৈরি করা, এটা একটা কৌশল। সেই কৌশলের সঙ্গে ভারত সরকারের সরকারি পর্যায়ের যে সিদ্ধান্ত, কতগুলো নীতি, এর মধ্যে কিন্তু এটাকে মিলালে একদম ভুল হবে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের বিদেশ মন্ত্রী, বাংলাদেশের প্রশাসন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের এই 17 মাসে কথা বলা, যাওয়া আসা, আলোচনার টেবিল সবই কিন্তু ক্রমান্বয়ে চলছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যমে কিছু লোক গিয়ে মুখ খোলায় একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সরকারি পর্যায়ের কাজে কিন্তু পড়ে না। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করছি। গণতন্ত্রের অধিকার সকলের আছে, তোমার মতকে আমি শ্রদ্ধা জানালাম। আমি বললাম গণতন্ত্রে নিজের মত প্রকাশের কথা বলার সবার অধিকার আছে। আমি বলছি সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক আছে বাণিজ্যে, অর্থনীতিতে, আর কিছুতে দৃশ্যত সম্পর্ক আছে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রেক্ষাপট, আমি বিশ্বাস করতে যাই সম্পর্ক আছে, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যেখানে সরকারের সঙ্গে সরকারের উভয় সরকারই কিন্তু একই রকম ভাবে দায়ী। আমি কিন্তু ভারত সরকারকে দায়ী করছি না, আমি প্রতিবেশী বাংলাদেশ সরকারের মনোভাবকেও দায়ী করছি। মোস্তাফিজ ইস্যুতে যেভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দেখানো হয়েছে, সেই বিষয়টিও কিন্তু সরকারের অতি প্রতিক্রিয়াশীলতার কারণে হয়েছে। অর্থাৎ যদি ভারত সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতো, কারণ ইতিবাচক সিদ্ধান্ত আসেনি, মোস্তাফিজুর রহমানকে বাদ কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে? কয়েকজন মানুষ বলেছে বাংলাদেশের একজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হবে না, সেই আবারও ধর্মীয় মেরুকরণ, আমি সেখানে যাচ্ছি না। সুতরাং সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক থাকলে আজকে মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে বাংলাদেশ অনিশ্চিত হয়ে পড়ে, সেরকমটি নয়। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো থাকলে আমি ডেফিনেটলি বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ভারতের কূটনীতিকদের নন ফ্যামিলি স্ট্যাটাসে অন্তর্ভুক্ত করা হয় সেই আফগানিস্তান, ইরাক, ইরান কিংবা আফ্রিকার অর্থনৈতিক বিধ্বস্ত দেশগুলোতে থাকা ভারতীয় দূতাবাসগুলোর কূটনীতিকদের সঙ্গে কূটনীতিক সেই সেম পদমর্যাদায়। আমি বিশ্বাস করতে চাই নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে এমন কিছু পরিবেশ নেই যেখানে একটা অস্থির, এখন ভোটের বাজারে ভোটের বাক্সে কি মেকানিজম তৈরি হয়ে রয়েছে সেটা তো আমি তো আর অন্তর্দ্রষ্টা নই যে বলতে পারবো, কিন্তু আমি দেখবো কোথাও খুনোখুনি হলো কিনা, নির্বাচনের প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড কারোর বিক্ষুণ্ণ হলো কিনা, যে কটা রাজনৈতিক দল নির্বাচনে দাঁড়িয়েছে একে অপরের ওপরে হামলা করছে কিনা, সেগুলো তো কিছু নেই। গণমাধ্যমে তার প্রতিফলন নেই। আমি জানি গণমাধ্যম অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ, কিন্তু এটাও বিশ্বাস করতে চাই যে সম্প্রতিতম সময়ে আমরা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথম 1-1.5 বছর বা 12-14 মাস আমরা দেখেছি যেরকম ভাবে অনেক ক্ষেত্রেই মিডিয়ার একটা নিয়ন্ত্রিত
বা অতি সক্রিয় একটা ভূমিকা বাংলাদেশের অনেক মিডিয়া, সেক্ষেত্রে সেখান থেকে গত ৩-৪ মাস ধরে তার অনেক প্রেক্ষাপটই বদলে গেছে। কারণ আমরা শার্পলি মিডিয়ার নজরদারি করি, আমরা যেহেতু মিডিয়ার সঙ্গে যুক্ত, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মিডিয়াও অনেক ক্ষেত্রে সত্যকে সামনে আনছে। সুতরাং ভোটের বাজারে ভোটের পরিবেশ যদি কোথাও ক্ষুণ্ণ থাকতো, সহিংসতাময় বা সহিংসতার আশঙ্কা থাকতো, বাংলাদেশের গণমাধ্যমে তা প্রকট আকারে সামনে আসতো, না হলেও ছিটেপুটে আসতো, যার আমরা কিন্তু একটাও কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিলে এবং তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ দর্শকদের সামনে এখানে আমি একটা কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে, শোনো, বিষয়টা হচ্ছে আশঙ্কা মানে কিন্তু সতর্কতা নেওয়া, সতর্কতা হওয়া, মেজার্স নেওয়া নিরাপত্তার খাতিরে। এটাতে কোনো অন্যায় কিছু নেই তো, আমি বলছি তো অন্যায় কিছু জানো নেই। যে নির্বাচন যখন হয়, যে স্থানে নির্বাচন প্রক্রিয়া করা হয় সেই জায়গাটা 144 থাকে আমাদের দেশে। কেন করা হয়? সব দেশে কেন করা হয়? নিরাপত্তার খাতিরে। কোনো আশঙ্কা করা মানেই তাকে কিন্তু খারাপ জায়গায় ঠেলে দেওয়া নয়। ভারত সরকার তার কূটনীতিক পরিবারদেরকে যে ইন্ডিয়াতে নিয়ে এসেছে, বিসিসিআই এর মুস্তাফিজুরকে বাদ দেওয়া ভারত সরকারের তো সিদ্ধান্ত নয়, তার সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে ভুল হবে। আমাদের বিদেশ মন্ত্রক তো বলেছে স্থিতিশীল, সুস্থ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক। এই কথাটা বলা মানে কি মনে হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেউ আশা ব্যক্তই করতে পারে। সেটা মনে হওয়াটা কি জানো তো, মনে হওয়াটা হচ্ছে বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে মনে হয়। তুমি সন্ধেবেলায় দাঁড়িয়ে দিনের আলো পাচ্ছ। তুমি যদি বাংলাদেশের 100টা লোককে জিজ্ঞেস করো, 100টা লোককে আজকের দিনে দাঁড়িয়ে, আমি প্রথম কলকাতা থেকে প্রশ্ন রাখছি, প্রত্যেকটা বাংলাদেশিকে যদি তুমি জিজ্ঞেস করো নির্বাচন নিয়ে কি আপনি সংশয় আছেন, প্রত্যেকে বলবে আমি সংশয় আছি। সংশয় আছে তো, আমি বলছি প্রেক্ষাপট। সন্ধ্যের সময় তুমি দিনের আলো পাচ্ছ আর সকালে দিনের আলো পাচ্ছ, সন্ধ্যের আলো আর সকালের আলো কি সমান? সেই সময়ের উপর দাঁড়িয়ে তুমি আলোকে অনুভব করবে। সম্পর্কটাও তার বর্তমানের উপর দাঁড়িয়ে অনুভূতির বিষয়। ভারত বাংলাদেশের সম্পর্ক যে সময়ে দাঁড়িয়ে রয়েছে সেই সময়ের অনুভূতিটা প্রশ্নবিদ্ধ। সুতরাং যে কোনো সিদ্ধান্তই সেটি হয়তো প্রতিপক্ষ দেশের মঙ্গলের জন্য নেওয়া হয়েছে কিংবা উভয় দেশের মঙ্গলের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু সময়টাই যে প্রশ্নবিদ্ধ সময়ে দাঁড়িয়ে রয়েছে পরমাশিস, কি করবে? প্রিয় দর্শক ভালো নয়। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এত সময় জুড়ে দেখলেন প্রথম কলকাতার সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ ছিলেন। পরমাশিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময় জুড়ে আমাদের দর্শকদের মূল্যবান মন্তব্য বিশ্লেষণ তুলে ধরলে। প্রিয় দর্শক, এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত বা গোটা ভিডিওর মন্তব্যের সঙ্গে আপনি হতে পারেন ভিন্ন মতো, আপনি আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে। আমাদের প্রতিদিনকার আমাদের ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। তবে যাবার আগে বলছি যে বাংলাদেশের ভেতরে বাস্তবতায় এখনো বড় নির্বাচনী অস্থিরতার কোনো ছবি নেই। অন্যদিকে ভারতের সিদ্ধান্ত, বিবৃতি এবং কূটনৈতিক বার্তাগুলো একটি বড় সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। এই দুইয়ের মাঝখানেই তৈরি হয়েছে একটা ধূসর অঞ্চল। আমরা এই ধূসর অঞ্চল থেকে কয়েকটা প্রশ্ন স্পষ্টভাবে রাখতে পারি। এক, ভারত কি আগাম ঝুঁকি দেখছে? দুই, নাকি কূটনৈতিক বার্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে? তিন, নির্বাচনের আগে এই টানাপোড়েন কি আরো বাড়বে? চার এবং শেষ, আর এর প্রভাবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশে তার নেতিবাচক প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে কেবলমাত্র 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রত্যাশা নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে, শান্তিপূর্ণ হবে। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে 12ই ফেব্রুয়ারি ভোটের মধ্যে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।